গল্পকক্ষতে আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের আঙ্গুল কাটা জগলু। আপনি যদি প্রথম খণ্ড না শুনে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন। শুরু করছি দ্বিতীয় খণ্ড। আমাকে পানি থেকে তোলা হলো। বিরাট বড় হাঁ করে এক গাদা অক্সিজেন আমি মুখে নিলাম না, সামান্য একটু নিলাম। হঠাৎ করে এক গাদা অক্সিজেন নিলে আমাকে ধপাস করে মেঝেতে পড়ে যেতে হবে। আমি তাকিয়ে আছি হাসি হাসি মুখে। এই অংশটা অভিনয়। 2 মিনিট অক্সিজেন ছাড়া যে থাকে তার মুখ হাসি হাসি হওয়া কঠিন ব্যাপার। সবাই তাকিয়ে আছে আমার দিকে। তাদের চোখে বিস্ময় আছে, খানিকটা ভয়ও আছে। ভয়টা কী জন্যে আছে বুঝতে পারছি না। আমি বললাম, আপনার সিদ্ধান্ত কী নিলেন তাড়াতাড়ি জানান। আমার হাতে এত সময় নাই। আমাকে পানিতে ডুবিয়ে মারতে চাইলে মারবেন, কোনো অসুবিধা নাই। জগলু ভাই বললেন, কোনো অসুবিধা নাই? না, অসুবিধা নাই। আমরা সবাই মরব। আমি পানিতে ডুবে মরব, জগলু ভাই অন্যভাবে মরবে। তাকে কেউ হয়তো জ্বলন্ত ইটের ভাটায় ছেড়ে দিবে। ঠান্ডা মৃত্যু, গরম মৃত্যু, জিনিস একই। জগলু ভাই, আমাকে একটা সিগারেট দিতে বলেন না। লিকার চা আর একটা বেনসন সিগারেট। জগলু ভাই বললেন, চা সিগারেট খাবে? আমি বললাম, কফি খেতে পারলে ভালো হতো। কফির ব্যবস্থা তো নিশ্চয়ই নেই। সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। সবার চোখেই বিস্ময়। শুধু লাল চুলের পিশাচ টাইপ মানুষটার চোখ বিস্ময় মুক্ত। আমি আবার বললাম, চা সিগারেটের কি হবে? জগলু ভাই মতিকে চা সিগারেট দিতে বললেন। সিদ্ধান্ত হলো মনসুর সাহেবকে নিয়েই আমি যাব। আমার দায়িত্ব টাকার সুটকেস জগলু ভাইয়ের হাতে ফেরত দেওয়া। জগলু ভাই আমাকে আড়ালে ডেকে নিয়ে কঠিন গলায় বললেন, আমি আঙ্গুল কাটা জগলু। আমার সঙ্গে কোনো 19-20 করলে আমি কিন্তু তোমাকে ছাড়ব না। আমি বললাম, আমি হইলদা হিমু। আমার সঙ্গে কোনো 19-20 করলে আমিও কিন্তু আপনাকে ছাড়ব না। জগলু ভাই শীতল গলায় বললেন, তার মানে? আমি মধুর ভঙ্গিতে হাসলাম। জগলু ভাই সেই হাসি কিভাবে নিলেন বুঝতে পারছি না। খুব ভালোভাবে নেবার কথা না। যে মেঘ এতক্ষণ শহরের ওপর ঝুলেছিল, শহরের মানুষদের ভেজাবে কি ভেজাবে না এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না, সেই মেঘ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ইংরেজিতে এই বৃষ্টিকেই বোধহয় বলে ক্যাটস অ্যান্ড ডগস। রিকশার হুড তুলে দেয়া হয়েছে। পায়ের ওপর ব্রাউন কালারের প্লাস্টিক। কোনোই লাভ হচ্ছে না। আমি এবং মনসুর সাহেব ঘেঁষাঘেঁষি করে বসেছি। ভদ্রলোকের গায়ের কাঁপুনি টের পাচ্ছি। শীতে কাঁপছেন বলেই মনে হচ্ছে, কিংবা তার জ্বর এসে গেছে। জ্বর চলে আসা বিচিত্র না। তিনি এখনও ঘোরের মধ্যে আছেন। তাকে ছেড়ে দেয়া হয়েছে এবং আমি রিকশা করে তার বাড়ির দিকে রওনা হয়েছি। এই সত্যটা মনে হয় এখনও গ্রহণ করতে পারেননি। তিনি স্থির হয়ে বসে থাকতে পারছেন না। সারাক্ষণ এদিক ওদিক তাকাচ্ছেন। একটু পরপরই রিকশার পেছনে পর্দা উঠিয়ে পেছনটা দেখতে চেষ্টা করছেন। আমার হাতে একটা মোবাইল টেলিফোন। জগলু ভাই দিয়ে দিয়েছেন যাতে সারাক্ষণ তার সঙ্গে যোগাযোগ রাখতে পারি। নতুন একটা সিম কার্ড মোবাইলে ঢুকিয়ে দেয়া হয়েছে। কাজ শেষ হলে এই সিম কার্ড ফেলে আরেকটা ঢোকানো হবে। কোন নাম্বার থেকে টেলিফোন করা হয়েছে কেউ ধরতে পারবে না। মনসুর সাহেব গলা নামিয়ে বললেন, রিকশাওয়ালা কি ওদের লোক? আমি বললাম, না। কিভাবে বুঝলে যে ওদের লোক না? রিকশা ওরা এনে দেয়নি, আমি ঠিক করেছি। ওরা কি আমাদের ফলো করছে? না। কিভাবে বুঝলে ওরা আমাদের ফলো করছে না? জগলু ভাই পুরো ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিয়েছেন। এই ধরনের মানুষ সব কিছু নিয়ে জুয়া ধরতে পছন্দ করেন। আমার ব্যাপারটাও তার কাছে একটা জুয়ার মতো। জিতলে জিতবেন, হারলে হারবেন, এরকম ভাব। হিমু। জি? তুমি সাধারণ মানুষের পর্যায়ের না। আমরা কেউই সাধারণ পর্যায়ের না, সবাই সাধারণের উপরে। তুমি বিবাহ করেছ? না। চাকরি করো? না।
মাসে 10,000 টাকা বেতনের একটা চাকরির ব্যবস্থা আমি তোমার জন্য করব? আমি কাজকর্ম তো কিছু জানি না। কাজকর্ম কিছুই জানতে হবে না। মাসের 1 তারিখে তুমি হেড অফিসে চলে যাবে। সেখানে ক্যাশিয়ার ইয়াকুবুল্লার সঙ্গে দেখা করবে। সে নগদ 10,000 টাকা দেবে। ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। তুমি আমার জীবন রক্ষা করেছ। মাসে 10,000 সেখানে কোনো ব্যাপারই না। আজীবন এই অ্যালাউন্স পাবে। ধরুন কোনো কারণে 1 তারিখে উপস্থিত হতে পারলাম না, 3 বা 4 তারিখে উপস্থিত হলাম, তখন কি টাকাটা পাওয়া যাবে? তুমি আমার কথাটা গুরুত্বের সঙ্গে নাও নাই বলে রসিকতা করার চেষ্টা করছো। রসিকতা করবে না। মাসের 1 তারিখে ঠিকই তুমি টাকা পাবে। নাকি তুমি টাকা নেবে না? কেন নেব না? আমি তো মহাপুরুষ না। মহাপুরুষদের টাকার দরকার থাকে না। আমি হাম পুরুষ। আমার টাকার দরকার আছে। হাম পুরুষটা কি? হাম হচ্ছে মহার উল্টা। তোমার সঙ্গে সিরিয়াস ধরনের কোনো কথাবার্তা বলা একেবারেই অর্থহীন। তারপরেও কিছু জরুরি কথা বলছি, শোনো। মন দিয়ে শোনো। একটু উঁচু গলায় কথা বলতে হবে। বৃষ্টি পড়ছে তো, আপনার ফিসফিসানি কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। মনসুর সাহেব তারপরেও গলা উঁচু করলেন না। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, তোমাকে একটা প্রোটেকশন দেব, বুঝলে ব্যাপারটা? বাড়িতে পৌঁছার পরপর পুলিশ আমার বাড়ি ঘিরে রাখবে। জগলুর এই আস্তানা রেইড করার ব্যবস্থা করব। কত ধানে কত চাল সে তখন বুঝবে। আমি বললাম, তার মানে কি এই যে সুটকেস ভর্তি টাকার ব্যাগ নিয়ে আমি ফেরত যাব না? অসম্ভব। সুটকেসের একটা টাকাও ঘর থেকে বের হবে না। আমি যে কথা দিয়ে এসেছি, তারা অপেক্ষা করবে। তুমি কাকে কথা দিয়েছ? ক্রিমিনালকে কথা দিয়েছ? ক্রিমিনালকে দেয়া কথা তোমাকে রক্ষা করতে হবে? গর্তে পড়ে রিকশা বড় ধরনের একটা হোঁচট খেয়ে থেমে গেল। আর তখনই আমার মোবাইল বেজে উঠল। জগলু ভাই টেলিফোন করেছেন। কে? হেমো? ইয়াস জগলু ভাই। অবস্থা কি? অবস্থা ঠিক আছে। আমরা এখনও গুলশান এলাকায় ঢুকি নাই। আরও 10-15 মিনিট লাগবে। বুড়া আছে ঠিক মতো? জি, উনি ঠিক মতোই আছেন। কিছু বলছে? আমার সঙ্গে পরামর্শ করার চেষ্টা করছেন। কী পরামর্শ? উনি বলছেন বাড়িতে একবার ঢোকার পর ডিল অফ। তখন পুলিশ চলে আসবে, আপনার আস্তানাও পুলিশ চলে যাবে। পুলিশ রেইডের ব্যবস্থা করা হবে। বুড়া এই কথা বলছে? জি জগলু ভাই। তবে আপনি দুশ্চিন্তা করবেন না, আমি টাকা নিয়েই ফিরব। আমারও সেই রকমই ধারণা। আমি মনসুর সাহেবের দিকে তাকালাম। তিনি পাথরের মূর্তির মতো বসে আছেন। তার হাত পা শক্ত, গায়ের কাঁপুনি এখন আর নেই। আমি বললাম, স্যার, আপনি কি মেয়ের সঙ্গে কথা বলবেন? না। বাড়িতে ফিরছেন, আগে ভাগে জানলে খুশি হতেন। মনসুর সাহেব জবাব দিলেন না। একবার বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় দেখলাম তার চোখ মুখ শক্ত। দাঁত দিয়ে তিনি নিজের ঠোঁট কামড়ে ধরে আছেন। সমুদ্রবিদ্যার বইয়ে আছে, যে লোক দাঁত দিয়ে ঘন ঘন ঠোঁট কামড়ায় সে বরাহ প্রজাতির মানুষ। সুযোগ পাইলেই সে অন্যের অনিষ্ট করিবার চেষ্টায় থাকে। আমার তেমন কোনো অনিষ্ট হলো না। টাকা ভর্তি সুটকেস নিয়ে আমি সহজভাবেই গেট থেকে বের হয়ে এলাম। মনসুর সাহেবের মেয়েটাকে দেখলাম সুচিত্রা উত্তমের যুগের নায়িকাদের মতো বিরহী বিরহী চেহারা, গলার স্বর অসম্ভব মিষ্টি। 2 মিনিট তার কথা শুনলে যে কোনো পুরুষের উচিত ধপাস করে তার প্রেমে পড়ে যাওয়া। তার গলার অস্বাভাবিক মিষ্টির ব্যাপারটা মনে হয় মেয়েটা জানে, কারণ সে বড়ই স্বল্পভাষী। আমি বললাম, মিস, টাকা গোনা আছে না আমি আরেকবার গুনব? যদি কম থাকে তাহলে দেখা যাবে জগলু ভাই আমার আঙ্গুল অফ করে দিলেন। 10 আঙ্গুল নিয়ে গেলাম, 9 আঙ্গুল নিয়ে ফিরলাম। টাকা হিসাব মতো আছে। মিস, আপনার শরীর ভালো তো? দেখে কিন্তু মনে হচ্ছে জ্বর। চোখও সামান্য লাল হয়ে আছে। আপনার সঙ্গে স্বাস্থ্য বিষয়ক কথা আমি বলতে চাচ্ছি না। একটা শুকনো টাওয়েল কি দিতে পারেন? মাথা ভিজে গেছে, চুল শুকাবো।
পরে একদিন এসে ফেরত দিয়ে যাব। আপনি যেভাবে এসেছেন সেইভাবে ফেরত যাবেন এবং এক্ষুনি বিদায় হবেন। এক কাপ কফি খেয়ে যেতে কি পারি? না, প্লিজ লিভ দিস হাউস। আপনি কিন্তু বলেছিলেন গরম কফি খাওয়াবেন, স্ন্যাক্স খাওয়াবেন। দয়া করে বিদায় হন। রিকশায় উঠেই জগলু ভাইকে টেলিফোন করলাম। ওস্তাদ, মাল ডেলিভারি পেয়ে গেছি, 1 ঘন্টার মধ্যে চলে আসব। জগলু ভাই বললেন, আপাতত তোমার কাছে রাখো, পরে ব্যবস্থা করব। আমার কাছে কোথায় রাখবো? আমার নিজেরই থাকার জায়গা নাই। একটা ব্যবস্থা করো, এই মুহূর্তে আমাকে এটা নিয়ে যন্ত্রণা করবে না, বিরাট ঝামেলায় পড়ে গেছি। জগলু ভাই কট করে টেলিফোন লাইন কেটে দিলেন। তিনি যে বিশেষ ধরনের বড় কোনো ঝামেলায় পড়েছেন তা তার গলার স্বরেই বোঝা যাচ্ছে। গলা শেষের দিকে কেঁপে যাচ্ছে। রিকশাওয়ালা বৃষ্টিতে রিকশা টানছে। সে বেছে বেছে বড় বড় খানাখন্দে রিকশা টেনে নিয়ে প্রায় হুমড়ি খাওয়ার মতো করে পড়ছে। কাজটা করে সে আনন্দ পাচ্ছে বলেই মনে হচ্ছে। একবার পড়ছে আর দাঁত বের করে বলছে, এইটা দেখি পুষ্কুনি। আমি আপাতত বাদলের বাড়ির দিকে রওনা দিলাম। আজ রাতটা বাদলের সঙ্গে থাকাই ভালো। কলিং বেলের প্রথম শব্দেই দরজা খুলে গেল। খোলা দরজায় স্লিপিং গাউন পরা খালু সাহেব দাঁড়িয়ে আছেন। তার ঠোঁটে পাইপ। স্লিপিং গাউন এবং পাইপ, এই দুটি বস্তু বাংলাদেশ থেকে উঠে গেছে বলে আমার ধারণা। এই দুই বস্তু এখন শুধু সিনেমায় দেখা যায়। নায়িকার বড়লোক বাবারা স্লিপিং গাউন পরে ঠোঁটে পাইপ নিয়ে চিবিয়ে চিবিয়ে ড্রাইভার জাতীয় কারোর সঙ্গে কথা বলেন যে তার মেয়ের প্রেমে পড়েছে। তুমি কি জানো আমার বংশ গৌরব? তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে চাও, এত তোমার স্পর্ধা? তুমি আমার খানদান ধুলায় লুটিয়ে দিতে চাও, ইত্যাদি ইত্যাদি। খালু সাহেব খানদানি বংশের একজনের মতোই আমার সঙ্গে কথা বলা শুরু করলেন। কি চাও? আমি বিনীতভাবে বললাম, কিছু চাই না খালু সাহেব। কিছু চাও না? এদিকে বিছানা বালিশ নিয়ে উপস্থিত হয়েছ। বিছানা বালিশ না খালু সাহেব, শুধু একটা সুটকেস। সুটকেসটা নিয়েই বা এসেছো কেন? আমি তো তোমাকে বলেছি এ বাড়ি তোমার জন্য আউট অফ বাউন্ড এরিয়া, বলেছি না? জি বলেছেন। তুমি আমার ছেলের মাথা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছ, এটা জানো? আমি জবাব দিলাম না। খালু সাহেবের রাগ বাড়ছে। কারোর রাগ যখন চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে তখন চুপ করে থাকলে চক্রবৃদ্ধিটা কেটে যায়। তুমি যেভাবে সুটকেস বগলে নিয়ে ঢুকেছ ঠিক সেইভাবে সুটকেস বগলে নিয়ে চলে যাবে। ডাইনে বামে তাকাবে না। রিকশা ছেড়ে দিয়েছি যে খালু সাহেব, বাইরে বৃষ্টি, এখন যাই কিভাবে? রোদ বৃষ্টি তোমার জন্য কোনো ব্যাপার না। তুমি ভিজতে ভিজতে চলে যাবে এবং এখনই তা করবে। দিস ইজ অ্যান অর্ডার। বাদলের কাছে সুটকেসটা রেখে চলে যাই। সুটকেসে দামি কিছু জিনিস আছে। তোমার সুটকেসে যদি কোহিনূর হীরাও থাকে, আই ডোন্ট কেয়ার। গো গো। আমি খালু সাহেবের দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে বললাম, ঠিক আছে খালু সাহেব, আমি চলে যাচ্ছি। যাবার আগে আপনার সম্পর্কে একটা প্রশংসাসূচক কথা বলে যেতে চাই, যদি অনুমতি দেন। খালু সাহেব বিস্মিত হয়ে বললেন, প্রশংসাসূচক কি কথা? আপনি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, রাগারাগিও করলেন, কিন্তু সবই করলেন পাইপ মুখে রেখে। একবারও ঠোঁট থেকে পাইপ পড়ে গেল না। এটা কিভাবে করলেন? ভালো প্র্যাকটিস ছাড়া এটা সম্ভব না। খালু সাহেব মুখ থেকে পাইপ হাতে নিলেন, গলার স্বর এক ধাপ নামালেন, সেই সঙ্গে চোখের দৃষ্টি কিছুটা সানিয়ে নিয়ে বললেন, হিমু, তোমার স্বভাব আমি জানি। তুমি জটিল কথাবার্তার সময় উদ্ভট কিছু কথা বলে বক্তার কনসেন্ট্রেশন নষ্ট করে দাও, তাকে কনফিউজড করে দাও। আমাকে নিয়ে এই খেলাটা খেলবে না। জি আচ্ছা। একজন বাবা যখন দেখে তার অতি বুদ্ধিমান একটি ছেলে কারো পাল্লায় পড়ে ভেজিটেবল হয়ে গেছে, তখন সেই বাবার কেমন লাগে তুমি বুঝবে না। তুমি কি জানো এখন বাদলকে একটা সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি? জানি না তো।
প্রফেসর শামসুল আলম, ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের প্রধান। বাদলকে এখন দেখছেন। বাদলের কিছুটা উন্নতিও হয়েছে। এই অবস্থায় আমি চাই না বাদল আবার তোমার পাল্লায় পড়ুক। বাদলের কিছু উন্নতি হয়েছে? অবশ্যই হয়েছে। উনি কি বাদলের মাথা থেকে গানটা বের করতে পেরেছেন? খালু সাহেব বিস্মিত হয়ে বললেন, বাদলের মাথা থেকে গান বের করা মানে কি? তার মাথায় কি গান? জটিল একটা গান তার মাথায় অনেক দিন থেকে ঘুরপাক খাচ্ছে, ক্রমাগত বেজেই যাচ্ছে। আমার ধারণা মূল কালপ্রিট ওই গান। প্রফেসর সাহেব যদি কোনো মতে বড়শি দিয়ে ওই গান বের করে নিয়ে আসতে পারেন, তাহলে কেল্লা ফতে। বাদল ভেজিটেবল অবস্থা থেকে বের হয়ে যেত। খালু সাহেব হতভম্ব গলায় বললেন, গানের কথা তো কিছুই জানি না। আমি বললাম, বৃষ্টিটা এখন মনে হয় একটু কম। খালু সাহেব, আমি তাহলে যাই। রাস্তার মোড় থেকে একটা রিক্সা নিয়ে নেব। দাঁড়াও দাঁড়াও, গানের ব্যাপারটা আগে ফয়সালা করি, তারপর যাবে। গানের ব্যাপারটা তো খালু সাহেব চট করে ফয়সালা করা যাবে না, দেরি হবে। তখন রিক্সা পাওয়া যাবে না। ঝড় বৃষ্টির রাতে এমনিতেই রিক্সা থাকে না। দেরি হলে থেকে যাবে, এসো আমার ঘরে। আমি একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম। খালু সাহেব পাইপ মুখ থেকে খুলে হাতে নেয়ার পর থেকে মোটামুটি স্বাভাবিক গলায় কথা বলছেন। কথা বলার ভঙ্গির সঙ্গে পোশাকের সম্পর্ক নিয়ে কোনো গবেষণা হয়েছে কিনা কে জানে। ছোটোখাটো একটা গবেষণা হতে পারে। যে চশমা পরে সে চোখে চশমা থাকা অবস্থায় কিভাবে কথা বলে এবং না থাকা অবস্থায় কিভাবে কথা বলে টাইপ গবেষণা। খালু সাহেব, বলো। আমি চট করে সুটকেসটা বাদলের ঘরে রেখে আসি, 1 মিনিট লাগবে। যাও, রেখে আসো। ওর সঙ্গে কথা বলবে না। অবশ্যই কথা বলবো না। বাদল পদ্মাসনের ভঙ্গিতে খাটে বসে আছে। বিশেষ কোনো যোগাসন নিশ্চয়ই। হোম শব্দ করে নিঃশ্বাস নিচ্ছে এবং শুন শব্দ করে ফেলছে। যোগাসনের ব্যাপারগুলো নিঃশব্দে হয় বলে জানতাম। এই প্রথম হুম শুন সিস্টেম দেখলাম। বাদল চোখ মেলে আমাকে দেখেই চোখ বন্ধ করে ফেলল। তার মুখ ভর্তি হাসি। যে যোগ সাধন করছে তাকে বিরক্ত করা ঠিক না, এবং এমন কিছু করাও ঠিক না যাতে যোগীর সাধনার বিঘ্ন হয়। তারপরেও আমি বললাম, তোর খাটের নিচে একটা সুটকেস রাখলাম। বাদল বলল, রাখো, তুমি যে আসবে এটা আমি জানতাম। কিভাবে? তুমি নিজের ইচ্ছায় আসোনি। আমি তোমাকে টেলিপ্যাথিক মেসেজ পাঠিয়েছি। তুমি সেই মেসেজ পেয়েই চলে এসেছো। আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে? অবশ্যই হচ্ছে। তুই খামাখা আমার সঙ্গে মিথ্যা কথা বলবি কেন? আমার ধারণা তোমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমার টেবিলের কাছে যাও, দেখো টেবিলে একটা লেখা আছে। কি লেখা সেটা পড়ো। লেখাটা টেবিল ঘড়ি দিয়ে চাপা দেয়া। তুই ধ্যানের মধ্যে ভ্যার ভ্যার করে কথা বলে যাচ্ছিস, এতে ধ্যান হবে? তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হিমু ভাইজান রাতে থাকবে তো? হুম। বিছানার কোন পাশে শোবে? ডান পাশে না বাঁ পাশে? নাকি একা ঘুমাতে চাও? তুমি যদি একা ঘুমাতে চাও তাহলে আমি সোফায় গিয়ে থাকবো। এত কথা বলিস না তো, হুম শুন করতে থাক। আমি খালুজানের সঙ্গে দেখা করে আসি। টেবিলের ওপর আমার লেখাটা পড়ে তারপর যাও। বাদল পেন্সিল দিয়ে লিখেছে, সন্ধ্যা 6:21। আমি পদ্মাসনে বসে হিমু ভাইজানকে টেলিপ্যাথিক মেসেজ পাঠিয়ে বলেছি তিনি যেন চলে আসেন। মেসেজ তার কাছে পৌঁছচ্ছে কিনা বুঝতে পারছি না। রাত 8:10। আমি আবারও মেসেজ পাঠিয়েছি। এই মেসেজ ডেলিভারি হয়েছে। আমি কাগজটা আগের জায়গায় রাখতে রাখতে বললাম, মেসেজ যে ডেলিভারি হয়েছে এটা বুঝলি কিভাবে? সিগন্যাল পেয়েছি। কীরকম সিগন্যাল? মাথার ভেতর পি করে শব্দ হলো। মোবাইল টেলিফোনে মেসেজ পাঠালে যেরকম শব্দ হয় সেরকম? হুম। ভালো কথা। গানটার অবস্থা কি? কোন গানটা? তোর মাথায় যেটা বাজে, নে দিলন না কি যেন? ও আচ্ছা, ওই গান। সেটা তো আছেই।
শুধু যখন ধ্যানে বসি তখন থাকে না। এখন নেই? না, ধ্যান করতে থাক, আমি আসছি। খালু সাহেব খাটের পাশে ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছেন। এখন তার ঠোঁটে পাইপ, হাতে গ্লাস। গ্লাসে যে পদার্থ তা দেখতে পানির মতো হলেও পানি না তা বোঝা যাচ্ছে। খালু সাহেব অতি সাবধানে গ্লাসে চুমুক দিচ্ছেন। প্রতিবার চুমুক দেবার সময় তার চেহারার খানিকটা চোর ভাব চলে আসছে। মেজো খালা বাড়িতে নেই মনে হচ্ছে। এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে খালু সাহেব বোতল নামিয়ে ফেলেছেন। গ্লাসের বস্তু যত কমবে খালু সাহেব মেজাজ ততই পরিবর্তন হবে। কোন দিকে হবে সেটা বলা যাচ্ছে না। পরিবর্তন শুভ দিকেও হতে পারে, আবার অশুভ দিকেও হতে পারে। হিমু। জি খালু সাহেব। খাটের ওপর আরাম করে বসে বাদলের গানের ব্যাপারটা বলো। পা তুলে আরাম করে বসো। আমি খাটে পা তুলে বসলাম। মনে হচ্ছে খালু সাহেবের আজকের পরিবর্তনটা শুভর দিকে যাচ্ছে। গলার স্বর এখনই কেমন যেন মিহি, সময়ের সঙ্গে আরও মিহি হবে। আবেগে চোখে পানিও এসে যেতে পারে। তরল বস্তুর অনেক ক্ষমতা। আমি বললাম, খালু সাহেব, গ্লাসে করে কি খাচ্ছেন? গ্লাসে কি খাচ্ছি সেটা তোমার বিবেচ্য না। বাদলের প্রসঙ্গে বলো, ওর মাথায় কি গান? বিশেষ একটা গান ক্রমাগত তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খাচ্ছে মানে কি? মানে হচ্ছে গানটা তার মাথায় বাজছে। মাথায় গান বাজবে কিভাবে? মাথা কি গ্রামোফোন নাকি? ব্যাপারটা অনেকটা সেরকম। বুঝিয়ে বলো, আমি কিছুই বুঝতে পারছি না। মনে করুন আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ কোনো একটা নাপিতের দোকান থেকে হিন্দি গান ভেসে এলো, সইয়া দিল মে আনা রে। গানটা মাথায় খুট করে ঢুকে গেল। আপনি অফিসে চলে গেলেন। গান কিন্তু বন্ধ হলো না, বাজতেই থাকলো। অফিস থেকে বিকেলে বাসায় ফিরছেন, রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছেন, তখন মাথায় গান বাজছে, সইয়া দিল মে আনা রে আকে ফির না জানা রে। বাদলের এই ব্যাপারটাই ঘটেছে। সইয়া দিল মে আনা রে মানে কি? মানে হচ্ছে বন্ধু আমার হৃদয়ে এসো। বাদলের মাথায় এই গান ঘুরছে? এই গান না, তার মাথায় অন্য গান। কি গান? নে দি লত বা রওয়াহল্লা কপা। এটা কি ভাষা? জানি না খালু সাহেব। অর্থ কি? অর্থও জানি না। অন্য কোনো গ্রহের ভাষা হতে পারে, এলিয়েনদের ভাষা। বাদলের মাথায় এলিয়েনদের সঙ্গীত বাজছে? সম্ভাবনা আছে। ভিন গ্রহের অতি উন্নত প্রাণীদের মহান সঙ্গীত হতে পারে। হিমু, তোমার কি মনে হয় না বাদলের মাথাটা পুরোপুরি গেছে? সে এখন বদ্ধ উন্মাদ। খালু সাহেব, আপনি আমি মনে করলে তো হবে না। শামসুল আলম সাহেব যদি মনে করেন তাহলে শুধু তাকে বদ্ধ উন্মাদ বলা যাবে। বদ্ধ উন্মাদের সার্টিফিকেট উনি দেবেন, আমরা দেব না। শামসুল আলমটা কে? যিনি বাদলের চিকিৎসা করছেন। তার নাম তুমি জানো কিভাবে? আপনিই তো বলেছেন। ও আচ্ছা, আমি বলেছি, নিজেই ভুলে গেছি। খালু সাহেব ইজি চেয়ার থেকে উঠলেন, বইয়ের র্যাকের কাছে গেলেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সেটের পেছন থেকে চ্যাপ্টা টাইপ একটা বোতল বের করে নিয়ে এলেন। হিমু। জি খালু সাহেব। গানটা বাদলের মাথা থেকে দূর করার উপায় কি? উপায় নিয়ে শামসুল আলম সাহেবকে ভাবতে হবে, তারা এই লাইনের বিশেষজ্ঞ। তুমি তার সঙ্গে কথা বলবে, ওনাকে এলিয়েনদের গানের ব্যাপারটা বুঝিয়ে বলবে। আপনি চাইলে বলতে পারি। থাক, দরকার নেই, আমি বলবো। গানটা কি যেন? সইয়া দিল মে আনা রে? না, এই গান না, অন্য গান, দুর্বোধ্য গান, লে দি লত। এলিয়েন সঙ্গীত, তাই না? পুরোপুরি নিশ্চিত হতে পারছি না, তবে হতে পারে। খালু সাহেব চ্যাপ্টা বোতলের জিনিস গ্লাস ভর্তি করে নিলেন। তাকে খুবই চিন্তিত লাগছে। মাতালরা চিন্তা করতে ভালোবাসে। খালু সাহেব এখন তার ছেলেকে নিয়ে চিন্তা করে আরাম পাচ্ছেন। হিমু।
জি খালু সাহেব। রাত কত হয়েছে দেখো তো। প্রায় 12টা। তোমার কি ধারণা রাত বেশি? সাধারণ মানুষের জন্যে অনেক রাত, তবে সাধু সন্ন্যাসী কিংবা জগলু ভাইয়ের জন্য রাতের মাত্র শুরু। জগলু ভাইটাকে? আমার পরিচিত একজন, নিশি মানব। নিশি মানব মানে? যারা নিশিতে ঘুরে বেড়ান। হঠাৎ করে নিশি মানবের কথা এলো কিভাবে? আলোচনাটা আপনার কথার সূত্র ধরেই এসেছে। শুরুটা হয় আপনি যখন জানতে চান রাত বেশি কিনা। ও আচ্ছা, তোমার কাছে জানতে চাচ্ছিলাম যে এত রাতে শামসুল আলম সাহেবকে টেলিফোন করা ঠিক হবে কিনা। পাগলের ডাক্তারদের মধ্যরাতে টেলিফোন করাই ভালো। তার নাম্বারটা বলো। নাম্বার তো খালু সাহেব আমি জানি না। ভালো সমস্যা হলো তো, এখন কি করা যায়? আমি তো তার নাম্বার জানি না। আপনি চিন্তা করে কোনো সমাধান বের করতে পারেন কিনা দেখুন। জটিল সমস্যাগুলোর সমাধান সাধারণত খুব সহজ হয়। আমি এই ফাঁকে কিছু খেয়ে আসি। তুমি রাতে কিছু খাওনি? জি না। যাও খেয়ে আসো। খেয়ে আপনার এখানে আসবো না বাদলের সঙ্গে শুয়ে পড়ব? খালু সাহেব জবাব দিলেন না। গভীর দুশ্চিন্তা নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তার বর্তমান দুশ্চিন্তা বাদলকে নিয়ে না, টেলিফোন নাম্বার নিয়ে। মাতালরা অতি দ্রুত এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায় যেতে পারে। খেতে বসেছি। মেজো খালার বাড়িতে খাবার আয়োজন এমনিতেই ভালো থাকে, আজ আরও ভালো। বিশাল সাইজের পাবদা মাছ ঝোল ঝোল করে রান্না করা হয়েছে। রান্নাও হয়েছে চমৎকার। ভুনা গরুর মাংস আছে, ইলিশ মাছের ডিমের একটা ঝোলও আছে। এই প্রিপারেশনটা দ্রৌপদীও জানতেন বলে মনে হয় না। খাবার মাঝখানে মোবাইল টেলিফোন বাজল। জগলু ভাইয়ের টেলিফোন। আমি টেলিফোন কানে দিয়ে বললাম, হ্যালো জগলু ভাই। জগলু ভাই ধমকের গলায় বললেন, তুমি কোথায়? আমি বললাম, বাদলদের বাড়িতে। সেটা কোথায়? অ্যাড্রেস কি? কলা বাগানে। নাম্বার টাম্বার তো বলতে পারবো না, বাসা চিনি, অ্যাড্রেস জানি না। আমার জিনিস কোথায়? সঙ্গেই আছে, বাদলের খাটের নিচে রেখে দিয়েছি। বাদলকে? আমার খালাতো ভাই। তুমি যেখানে আছো সেই অ্যাড্রেস জেনে আমাকে জানাও, আমি এসে নিয়ে যাব। নিজে আসবেন না কাউকে পাঠাবেন? একজনকে পাঠাবো। তার পাসওয়ার্ড কি? তার মানে? সাংকেতিক কোনো শব্দ। সে সেই শব্দ বললে আমি বুঝবো যে সে আপনার নিজের লোক। তখন তার কাছে জিনিস ডেলিভারি দিয়ে দেব। যেমন পাবদা মাছ একটা পাসওয়ার্ড হতে পারে। সে গেটের কাছে এসে ফিসফিস করে বলল, পাবদা মাছ। অমনি তাকে সুটকেস দিয়ে দিলাম। তুমি কথা বেশি বলো। শোনো, আমি মতিকে পাঠাচ্ছি। পাবদা মাছ শিং মাছ কিছু না। মতিকে তুমি চেনো, চেনো না? অবশ্যই চিনি। জগলু ভাই, একটা সমস্যা আছে যে। কি সমস্যা? মতি ভাই আমার কাছ থেকে সুটকেস নিয়ে গেল। তারপর আপনাকে বলল সুটকেস পেয়েছি ঠিকই, কিন্তু সুটকেসে জিনিস ছিল না। জিনিস সে নিয়ে গাপ করে দিল। এটা হতে পারে না। মতি আমার অতি বিশ্বাসী মানুষ। অবিশ্বাসের কাজগুলি খুব বিশ্বাসীরাই করে। ঠিক আছে, রাতে কাউকে পাঠাবো না। সম্ভব হলে নিজেই আসব। সম্ভব না হলে কাল দিন এসে অন্য ব্যবস্থা করব। রাতে মোবাইল সেট অন রাখবে। জগলু ভাই, আরেকটা কথা ছিল। কি কথা? আপনি যদি পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যান, তখন সুটকেসটা কি করব? অ্যারেস্ট হব কেন? কথার কথা বলছি, হতেও তো পারেন। আপনার ঘনিষ্ঠজনদের কেউ গোপনে পুলিশকে খবর দিল। আপনার অ্যান্টি পার্টির টাকা খেয়ে এই কাজটা তো করতে পারে, পারে না? সকালে খবরের কাগজ খুলে দেখলাম প্রথম পাতায় আপনার ছবি। আপনার পেছনে রমনা থানার ওসি এবং সেকেন্ড অফিসার হাসি মুখে দাঁড়িয়ে আছেন। সামনে একটা টেবিল, টেবিলে পিস্তল, পিস্তলের গুলি ফুলের মতো করে সাজানো। পুলিশরা পিস্তলের গুলি সবসময় ফুলের মতো করে সাজায় কেন আপনি কি জানেন?
আমার সঙ্গে ফালতু কথা একেবারে বলবে না। জি আচ্ছা। জগলু ভাই, আপনার খাওয়া দাওয়া হয়েছে? আমার খাওয়া দাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমারটা নিয়ে চিন্তা করো। আমি হেভি খাওয়া দাওয়া করছি, বিশাল সাইজের পাবদা মাছ। আপনার যদি এখনও খাওয়া না হয়ে থাকে চলে আসতে পারেন। ইলিশ মাছের ডিম আছে, গরু ভুনা আছে। চুপ স্টুপেড। জগলু ভাই টেলিফোন রেখে দিলেন। টেলিফোন নিয়ে আমার কিছু সমস্যা আছে। টেলিফোনের কথা মনে হয় কখনো শেষ হয় না, কিছু না কিছু বাকি থাকে। একবার কারোর সঙ্গে কথা বললে ইচ্ছে করে আরও কথা বলে শেষ করি। কঠিন গলার কারোর সঙ্গে কথা বললে সঙ্গে সঙ্গে মিষ্টি গলার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। মিতুকে কি টেলিফোন করব? নিশ্চয়ই ওই মেয়ে এখন ঘুমিয়ে পড়েনি, বাবার সঙ্গে কথা বলছে। মনসুর সাহেব মেয়েকে ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শোনাচ্ছেন। নিরাপদ অবস্থায় ভয়ঙ্কর গল্প শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। মিতুকে টেলিফোন করা আমার কর্তব্যের মধ্যেও পড়ছে। তাদেরকে সাম্প্রতিক ঘটনাবলীর বিষয় আপ টু ডেট রাখা দরকার। আমি টেলিফোনের বোতাম টিপলাম। ওপাশ থেকে মিতুর তীক্ষ্ণ গলা শোনা গেল। কে? মিতু, কেমন আছো? কে? গলা চিনতে পারছো না? আপনি কে? গলা চিনেও কে কে করছো কেন? তুমি অতি বুদ্ধিমতী মেয়ে। তোমার মোবাইল সেটে আমার নাম উঠেছে, আমার গলার স্বরও তোমার পরিচিত, তারপরেও কে কে করেই যাচ্ছ। আপনি চাচ্ছেন কি? মনসুর সাহেব কি ঘুমিয়ে পড়েছেন? বাবাকে আপনার দরকার কেন? মিতু, তুমি প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দিচ্ছ কেন? বোকা মেয়েরা সবসময় প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দেয়। তুমি কি বোকা? আপনি কি চাচ্ছেন পরিষ্কার করে বলুন। আমি তো পরিষ্কার করেই বলছি। তোমার বাবার অবস্থা কি? ডাক্তাররা তাকে কি ঘুমের ওষুধ দিয়েছেন? তিনি ঘুমাচ্ছেন? তোমার বাবা কি আমার প্রসঙ্গে কিছু বলেছেন? আপনার প্রসঙ্গে কি বলবেন? আবারও প্রশ্নের উত্তরে প্রশ্ন। তোমার বাবাকে বলেননি যে তাকে ছাড়িয়ে আনার ব্যাপারে আমার সামান্য ভূমিকা ছিল? আপনার কোনোই ভূমিকা ছিল না। আপনি টাকার বিনিময়ে কাজটা করে এখন মহৎ সাজার চেষ্টা করছেন। টাকাটা কি জায়গা মতো পৌঁছতে পেরেছেন? এইখানে ছোট্ট একটা সমস্যা হয়েছে, টাকা এখনও পৌঁছাতে পারিনি। আপাতত টাকাটা আমার খালাতো ভাইয়ের খাটের নিচে রাখা আছে। জগলু ভাই বলেছেন রাতে কিংবা সকালে এসে নিয়ে যাবেন। আমি তার কথায় সেরকম ভরসা পাচ্ছি না। আমার ধারণা বেশ কিছুদিন সুটকেসটা আমার কাছে রাখতে হবে। ভালো কথা, সুটকেসটা কিছুদিন কি তোমার কাছে রাখতে পারি? তার মানে? যত্ন করে কোথাও রেখে দিলে পরে কোনো এক সময় জগলু ভাইকে দিয়ে দিলাম। আমার সঙ্গে ফাইজলামি করছেন? ফাইজলামি করব কেন? সুটকেসটা বাদলের খাটের নিচে রাখা নিরাপদ না। আমি যেখানে থাকি সেই ঘরের দরজা লাগানোর ব্যবস্থা নাই। দয়া করে আপনি আর কখনো আমাকে টেলিফোন করবেন না। কেন? আপনি এক ধরনের খেলা খেলার চেষ্টা করছেন। আই ডোন্ট ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট। আমাকে আর আমার বাবাকে এর মধ্যে জড়াবেন না। জগলু ভাই যেভাবে নিজের কথার মাঝখানে টেলিফোন কেটে দিয়েছিলেন, এই মেয়েও তাই করল। তার নিজের কথা পুরোপুরি শেষ না করে লাইন কেটে দিল। বাদলের যোগব্যায়াম শেষ হয়েছে। সে সোফায় বসে আছে। তার মুখ শুকনা, চোখ বিষণ্ণ। সাধারণ ব্যায়ামের পর মানুষজন শারীরিকভাবে ক্লান্ত হয়, যোগ ব্যায়ামের পর হয়তো মানসিকভাবে ক্লান্ত হয়। মানুষের মানসিক ক্লান্তি ধরা পড়ে চোখে। আমি বললাম, তোর হোমশুন শেষ? বাদল বলল, হুম। ভ্যাবটা মেরে বসে আছিস কেন? সমস্যা কি? গান বাজতে শুরু করেছে। নেদি লত গান? হুম। কি যে যন্ত্রণা! তোমাকে যদি বোঝাতে পারতাম। ঘুমের মধ্যেও এই গান হয়। তোমাকে এই জন্যই পাগলের মতো খুঁজছি। আমি কি করব? গানটা থেকে আমাকে উদ্ধার করো। গানটা মাথা থেকে বের করে দাও। তোর জন্য খালু সাহেব সাইকিয়াট্রিস্টের ব্যবস্থা করেছেন। সাইকিয়াট্রিস্ট গান বের করে দেবেন। সাইকিয়াট্রিস্টের
হাতে নানান কায়দাকানুন আছে। তাদের চেয়ে অনেক বেশি কায়দাকানুন তোমার হাতে আছে। তুমি ইচ্ছে করলেই আমাকে উদ্ধার করতে পারো। তোকে উদ্ধার করলে লাভ কি? কোনো লাভ নেই। না, তোকে এক জায়গা থেকে উদ্ধার করলে আরেক জায়গায় পড়বি। তখন তুমি আবারও উদ্ধার করবে। ধারাবাহিক পতন এবং ধারাবাহিক উত্থান। তোর গানটা কি আরেকবার বলতো। নেদি লদ বা রোয়াওয়ালা গপা। শেষ শব্দ গপা? হ্যাঁ, গপা। শুধু গপা না হয়ে গপা গপ হলে ভালো হতো। ভাইজান, প্লিজ হেল্প মি। এই গানের জন্যে আরাম করে আমি ঘুমাতে পর্যন্ত পারি না। তোর গানের অর্থ বের করে ফেললেই গানটা মাথা থেকে দূর হবে বলে আমার ধারণা। তবে দূর হলেও লাভ হবে না, আবার অন্য কোনো গান তোর মাথায় ঢুকে পড়বে। যখন ঢুকবে তখন দেখা যাবে। আপাতত এটা দূর করো। তোর মাথায় একটা গানের প্রথম লাইন উল্টো করে বাজছে। লাইনটা হলো পাগলা হাওয়ার বাদল দিনে। মিলিয়ে দেখ। বাদল বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। তারপর ঘোর লাগা গলায় বলল, আরে তাই তো, এটা তুমি কখন বের করলে? এখন? না, যেদিন বলেছি সেদিনই বের করেছি। এতদিন বলনি কেন? দরকার কি? হিমু ভাইজান, তুমি অদ্ভুত একজন মানুষ। শুধু অদ্ভুত না, অতি অতি অদ্ভুত। আমরা সবাই অতি অতি অদ্ভুত। তুই নিজেও অতি অতি অদ্ভুত। আবার জগলু ভাইজানও অতি অতি অদ্ভুত। জগলু ভাইজান কে? তুই চিনবি না, আছে একজন নিশি মানব। মাথা থেকে গানটা গেছে। ঘুমিয়ে পড়। আজ খুবই আরামের একটা ঘুম হবে ভাইজান। বাদল সোফায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত বাদলকে দেখতে ভালো লাগছে। পৃথিবীর সব ঘুমন্ত মানুষ একরকম। একজন ঘুমন্ত মানুষের সঙ্গে আরেকজন ঘুমন্ত মানুষের কোনো প্রভেদ নেই। জাগ্রত মানুষই শুধু একজন আরেকজনের কাছ থেকে আলাদা হয়ে যায়। মোবাইল টেলিফোনের রিং বাজছে। জগলু ভাই টেলিফোন করেছেন। তিনি ঘুমিয়ে থাকলে তার সঙ্গে বাদলের কোনো প্রভেদ থাকতো না। জেগে আছেন বলেই তিনি এখন আলাদা। জগলু ভাই, সালাম আলাইকুম। জিনিস কি ঠিকঠাক আছে? জিনিসের চিন্তায় আপনার কি ঘুম হচ্ছে না? যা জিজ্ঞেস করেছি তার জবাব দাও। জিনিস ঠিকঠাক আছে, ওই যে সুটকেস দেখা যায়। ডালা খুলে দেখব? দরকার নাই, কাল সকালে তোমার সামনে ডালা খুলব। জগলু ভাই, আপনি এখন আছেন কোথায়? তা দিয়ে তোমার দরকার কি? ঝুম বৃষ্টি পড়ছে তো। এই সময় পুত্রের পাশে শুয়ে থাকার আলাদা আনন্দ। বজ্রপাতের সময় বাচ্চারা ভয় পায়, তখন হাত বাড়িয়ে বাবা মাকে ছুঁয়ে দেখতে চায়। আপনার ছেলে নিশ্চয়ই অনেকদিন আপনাকে ছুঁয়ে দেখে না। আমার ছেলে আছে তুমি জানো কিভাবে? অনুমান করে বলছি জগলু ভাই, আমি কিছুই জানি না। আপনার যে বয়স, এই বয়স পর্যন্ত আপনি চিরকুমার থাকবেন তা হয় না। বিয়ে করলে ছেলে মেয়ে হবার কথা। জগলু ভাই, আপনার কি একটাই ছেলে? হ্যাঁ। যদি একটাই ছেলে হয় তাহলে অবশ্যই তার নাম বাবু। এক ছেলে হলে তার নাম বাবু হবে কেন? হবেই যে এমন কোনো কথা নেই, তবে বেশিরভাগ সময় হয়। অতিরিক্ত আদর করে সারাক্ষণ বাবা বাবা ডাকা হয়, সেই বাবা থেকে বাবু। হিমু। জি ভাইজান। আমার সঙ্গে চালাকি করবে না, আমি জানে শেষ করে দেব। জি আচ্ছা। আমার ছেলের নাম বাবু তুমি কোত্থেকে জেনেছ? অনুমান করেছি। আবার চালাকি? আমার সঙ্গে চালাকি? আমার ছেলের নাম কি তোমাকে মতি বলেছে? জি না। তোমাকে যে মোবাইল টেলিফোন দেওয়া হয়েছে সেখানে কি তার নাম এন্ট্রি করা আছে? থাকার কথা না, তারপরেও কি আছে? জানি না জগলু ভাই। দেখো, এক্ষুনি চেক করে দেখো। কিভাবে চেক করতে হয় সেটাই তো জানি না। আমি শুধু টেলিফোন অন অফ করতে জানি।
আমার খালাতো ভাই বাদল এইসব ব্যাপারে খুবই পারদর্শী, তবে সে এখন ঘুমোচ্ছে। তাকে ডেকে তোলো। সে খুবই আরাম করে ঘুমোচ্ছে, তাকে ডেকে তোলা যাবে না। আমি ডেকে তুলতে বলছি, তুমি তোলো। আচ্ছা জগলু ভাই শুনুন, মনে করুন আপনার ছেলে অসুস্থ, অনেক দিন সে আরাম করে ঘুমায় না। একবার দেখা গেল অসুখ কমেছে, সে আরাম করে ঘুমোচ্ছে, তখন কি আপনি তাকে ঘুম থেকে তুলবেন? আমার ছেলে যে অসুস্থ এটা তুমি জানো কিভাবে? জগলু ভাই, আমি কথার কথা বলেছি। অবশ্যই কথার কথা না, তুমি যা বলেছ জেনে শুনেই বলেছ। এই সব তথ্য তুমি কোথায় পেয়েছ তোমাকে বলতে হবে, এক্ষুনি বলতে হবে। জগলু ভাই হয়তো আরও অনেক কিছু বলতো, হুট করে লাইন কেটে গেল। আমি টেলিফোন সেট মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়লাম। বাকি রাতে জগলু ভাই আর টেলিফোন করলেন না। আমি আর বাদল সকাল 10টা পর্যন্ত ঘুমোলাম। গল্পকক্ষতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের আঙ্গুল কাটা জগলু, 3য় খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।